শৈল শহর দার্জিলিংয়ের কাকঝোড়ায় ঘটে গেল এক বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুরনো দার্জিলিং ফরেস্ট ডিভিশনের কাকঝোড়া বনবাংলো সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। বুধবার গভীর রাতে আগুন লাগে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একের পর এক ইঞ্জিন। কাঠের তৈরি ওই আবাসনটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তেই জ্বলতে থাকে গোটা স্ট্রাকচারটি। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন আয়ত্তে আনা সম্ভব হয়, তবে তার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রশাসন সূত্রে খবর, ওই বনবাংলোতে বসবাস করতেন বন দপ্তরের ৫টি পরিবার। আগুনে তাদের ঘরবাড়ি আসবাবপত্র সহ সবকিছুই সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে সৌভাগ্যবশত এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর নেই। কী কারণে এই আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কিছু এখনো নিশ্চিত করা হয়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বন দপ্তর ও স্থানীয় প্রশাসন। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে আগুন ছড়িয়ে পড়ার সময় শব্দ করে ভেঙে পড়ছিল কাঠের চাল ও দেওয়াল। আতঙ্কিত হয়ে পরিবারগুলি দ্রুত বেরিয়ে আসেন। এই ঐতিহাসিক বনবাংলোর ধ্বংস দেশের বন দপ্তরের দৃষ্টিকোণ থেকেও এক বড় ক্ষতি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বাংলাভাষী হওয়া কি অপরাধ? সেই প্রশ্নই যেন উঠে আসছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এক পরিযায়ী শ্রমিকের ঘটনার পর। হরিয়ানার পানিপথে বাংলাদেশি তকমা দিয়ে এক শ্রমিককে পৈশাচিক নির্যাতন করার অভিযোগ উঠল সেখানকার পুলিশের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালপুকুরে। বাংলা বলায় বাংলাদেশি সন্দেহ আর তাতেই বিধরক মার। হরিয়ানার পানিপথে শিবা পুলিশ লাইনের পুলিশের হাতে মার খেয়ে পা ভেঙে বাড়ি ফিরলেন গোয়ালপুকুরের গেদ্রিগঞ্জ এলাকার পরিযায়ী শ্রমিক মোহাম্মদ জুনেদ আলম। ঘটনার পর থেকে আতঙ্কে পরিবার সহ গোটা এলাকা। ২ মাস আগে কার্পেট ফ্যাক্টরিতে কাজের জন্য হরিয়ানার পানিপথে যান জুনেদ। অভিযোগ, ২৫শে জুলাই তাকে আটক করে পুলিশ। তারপর ৩ দিন ধরে উল্টো করে বেঁধে চলে অকথ্য মারধর। বাংলাদেশি স্বীকার করতে চাপ দিলে অস্বীকার করেন জুনেদ, আর তাতেই ভেঙে দেওয়া হয় পা। মঙ্গলবার রাতে স্থানীয় প্রশাসনের সহায়তায় কোনো ক্রমে বাড়ি ফেরেন ওই শ্রমিক। বুধবার বিকেলে আহত শ্রমিক ও তার পরিবারের সঙ্গে দেখা করেন গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। বাংলাভাষীদের প্রতি এহেন বৈষম্য ও পুলিশি নির্যাতনকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে গোয়ালপুকুর। প্রশ্ন উঠছে, শুধু ভাষার কারণে কি এমন আচরণ মেনে নেওয়া যায়? বাংলা বলা মানেই কি বাংলাদেশি? পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ঘিরে বড় প্রশ্ন তুলে দিল এই ঘটনা। পানিপথ প্রশাসনের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তবে গোয়ালপুকুরের মানুষ চাইছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। সাইবার প্রতারণার শিকার হয়ে ১৫ লক্ষ টাকা খুইয়েছিলেন জলপাইগুড়ি শহরের সেনপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী ঝন্টু বোস। অভিযোগ, জম্মু কাশ্মীরের পহেলগাঁও হামলার ঘটনা ঘিরে তাকে জঙ্গি যোগে ফাঁসানোর ভয় দেখিয়ে এই টাকা আত্মসাৎ করে প্রতারকেরা। ঘটনার পর জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ঝন্টু বোস। তদন্তে নেমে জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে 11.5 লক্ষ টাকা। বৃহস্পতিবার জলপাইগুড়ি পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে চেক তুলে দেওয়া হয়। আপনার মোবাইল নম্বর জঙ্গিরা ব্যবহার করেছে, ফোনে ভয়। এরপরই অর্থ হাতিয়ে নেয় চক্র। গত এপ্রিল মাসে ঝন্টু বোসের কাছে একটি ফোন আসে। নিজেকে মহারাষ্ট্র পুলিশের অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি দাবি করে তার মোবাইল নম্বর জঙ্গিরা ব্যবহার করেছে। এই ঘটনায় জড়িয়ে পড়ার ভয়ে বারবার হুমকি শুনে অবশেষে তিনি ভয়ে অনলাইনের মাধ্যমে ১৫ লক্ষ টাকা পাঠিয়ে দেন। কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পারেন এটি একটি সুপরিকল্পিত সাইবার প্রতারণা। সঙ্গে সঙ্গে তিনি সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপারের সতর্কবার্তা, ভয় দেখানোই প্রতারকেরা বড় অস্ত্র। জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, সাইবার প্রতারকেরা মূলত ৩টি কৌশল ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে। তার একটি হল ভয় দেখানো। এই ক্ষেত্রেও সেই কৌশলই ব্যবহার হয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের ফোন বা বার্তা এলে সঙ্গে সঙ্গে পুলিশ বা সাইবার সেলে যোগাযোগ করুন। নিজের আর্থিক তথ্য বা ওটিপি কাউকে শেয়ার করবেন না। আরও 2 ব্যক্তিকে ফেরত দেওয়া হয়েছে প্রায় 7 লক্ষ টাকা। এই অনুষ্ঠানে ঝন্টু বোস ছাড়াও সাইবার প্রতারণার শিকার আরও 2 ব্যক্তির হাতে প্রায় 7 লক্ষ টাকার চেক তুলে দেয় জেলা পুলিশ।
সাইবার অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বারবার প্রচার চালানো হবে বলেও জানান পুলিশ সুপার। ইসলামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অধীনে থাকা ৪০৭ ও ২৬৭ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে পড়ুয়ার সংখ্যা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা গেছে ৪০৭ নম্বর সেন্টারে বর্তমানে কোনো পড়ুয়া নেই, আর ২৬৭ নম্বর সেন্টারে পড়ুয়ার সংখ্যা ১০ থেকে ১৫ জনের বেশি নয়। স্থানীয় কাউন্সিলর হাজী মোজাফফর হোসেন জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি একাধিকবার শিশু বিকাশ প্রকল্প আধিকারিককে মৌখিকভাবে জানিয়েছেন। অবশেষে ৩ দিন আগে তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। তার বক্তব্য, ১৫ দিনের মধ্যে উপযুক্ত তদন্ত ব্যবস্থা না নিলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলব। এই দুই সেন্টারে পড়ুয়ার সংখ্যা কম থাকলেও চাল, ডাল, তেল, লবণ সহ অন্যান্য খাদ্য সামগ্রী কোথায় যাচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেন্টারের কর্মীদের বারবার জানানো সত্ত্বেও কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি বলে অভিযোগ। এদিকে ৪০৭ নম্বর সেন্টারের কর্মী জলিকর দাবি করেছেন, তার সেন্টারে প্রায় ৬৫ জন পড়ুয়া রয়েছে এবং নিয়মিত মিড ডে মিল চলছে। বিষয়টি নিয়ে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক মোহাম্মদ ইমরান আলী জানান, সুপারভাইজাররা ইতিমধ্যে পরিদর্শন করেছেন, পড়ুয়া একেবারে নেই এমনটা নয়। অনেক বাচ্চা এখন বেসরকারি স্কুলে যায়, ফলে মায়েরা সেন্টারে এসে খাবার নিয়ে যাচ্ছে, তাই বাচ্চারা সেন্টারে আসে না। তবে স্থানীয়দের একাংশের দাবি এই যুক্তি যথেষ্ট নয়। প্রকৃত তদন্ত করে প্রকল্পে অনিয়ম থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। ইসলামপুর থেকে সচিন দাসের রিপোর্ট, ইএস নিউজ। দুর্গাপুজো ২০২৫-এ রাজ্যের প্রতিটি ক্লাব এবার ১,১০,০০০ টাকা করে অনুদান পেতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১ লক্ষ নয়, তারও ১০,০০০ টাকা বেশি। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন এবারে অনুদান হবে ১ লক্ষ টাকা। সেই প্রতিশ্রুতি রেখেই নয়, বাড়িয়ে দিয়ে প্রত্যাশার থেকেও বেশি অনুদান ঘোষণা করলেন তিনি। ২০২৪ সালের অনুদান ৮৫,০০০ টাকা, ২০২৫ সালের ঘোষণা ১,১০,০০০ টাকা, বৃদ্ধি এক ধাক্কায় ২৫,০০০ টাকা। এছাড়াও ক্লাবগুলিকে দেওয়া হলো আরও এক বড়সড় উপহার, বিদ্যুৎ বিলে ৮০% ছাড়। এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে সিএসইসি ও রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে। পুজো কার্নিভালের দিনক্ষণও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৫ অক্টোবর কলকাতায় আয়োজিত হবে বর্ণাঢ্য কার্নিভাল। বিসর্জন চলবে ২, ৩ ও ৪ অক্টোবর, টানা ৩ দিন। তবে বিরোধীরা বলছে অন্য কথা। ২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগেই ভোট বান্ধব অনুদান হিসেবেই এই বাড়তি টাকা। তৃণমূল অবশ্যই দাবি খারিজ করে বলেছে, দুর্গাপুজো রাজ্যের অর্থনীতির ইঞ্জিন, ছোট ব্যবসায়ী, মৃৎশিল্পী, ঢাকিদের উপার্জনের উৎস। এই অনুদান মানুষের ঘরে ঘরে পৌঁছয়। ফিরে দেখা অনুদান বৃদ্ধির ধারা, ২০১৮ ১০,০০০ টাকা, ২০১৯ ২৫,০০০ টাকা, ২০২০ করোনা ৫০,০০০ টাকা, ২০২২ ৬০,০০০ টাকা, ২০২৩ ৭০,০০০ টাকা, ২০২৪ ৮৫,০০০ টাকা, ২০২৫ ১,১০,০০০ টাকা। এই বাড়তি টাকা শুধু ক্লাব নয়, পুজোর সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের মুখে হাসি ফোটাবে আর দুর্গাপুজোর উন্মাদনায় যোগ করবে নতুন মাত্রা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া গ্রাম পঞ্চায়েতের বড়রা গ্রামে এক যুবকের উপর নৃশংস হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। বাইক দ্রুতগতিতে চালানোর প্রতিবাদ করা এক যুবকের দাদা বেধড়ক মারধরের শিকার হন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বড়রা গ্রামের বাসিন্দা বিক্রম ঝা শুক্রবার রাতে এলাকার রাস্তা দিয়ে দ্রুতগতিতে বাইক চালানো কিছু যুবককে ধীরগতিতে বাইক চালাতে অনুরোধ করেন। তখনই উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখনকার মতো মোটরসাইকেল আরোহীরা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও বিক্রম ঝা ও তার পরিবারের প্রতি হুমকি দিয়ে যায়। এরপর সোমবার রাতে বিক্রমের দাদা মনোজ ঝা বাজার থেকে বাড়ি ফেরার সময় বড়রা সীমান্ত সংলগ্ন এলাকায় ওই দুষ্কৃতী দল তাকে ঘিরে ফেলে। অভিযোগ, বাঁশলাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে মারধর করা হয় মনোজ ঝাকে। গুরুতর জখম অবস্থায় তিনি অচৈতন্য হয়ে পড়েন। পরে পথ চলতি লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন তড়িঘড়ি এসে তাকে উদ্ধার করে প্রথমে রসাখোয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর মনোজ ঝাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। পুরো ঘটনার পর মনোজ ঝার পরিবারের পক্ষ থেকে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। করণদিঘি থানার রসাখোয়া ফাঁড়ি সূত্রের খবর, ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করে ইসলামপুর আদালতে তোলা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আক্রান্তের পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইএস নিউজ, করণদিঘি।
পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এবং এলাকার পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগান জীবন বাঁচান কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিলেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ভবেশ মাহাতো। সম্প্রতি বেতনা রাজ্য সড়কের দুই পাশে প্রায় 200টি চারাগাছ রোপণ করা হয়েছে তার নেতৃত্বে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল পরিবেশ দূষণ রোধ করা, ছায়া সৃষ্টি এবং গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধি করা। পঞ্চায়েত সদস্য ভবেশ মাহাতো জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ উত্তরাধিকার রেখে যাওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য। আগামী দিনে আরও গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাদের মতে এই ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে গোটা অঞ্চল আরও বাসযোগ্য হয়ে উঠবে। এলাকার এক বাসিন্দা বলেন, এই ধরনের উদ্যোগ